শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনকে কেন্দ্র করে এত বেশি ঘটনা প্রবাহ, এত বেশি জলঘোলা, এত বেশি আড়ি আড়ি খেলা, যে মাঠের ক্রিকেট কবে সেটা আমরা যেন ভুলে গিয়েছিলাম। বাংলাদেশ আফগানিস্তান সিরিজের প্রথম টি-20-তে মুখোমুখি হয়েছে। আজকে সেই খেলা, সেই ব্যাপার নিয়ে আলোচনা করার পর আমি আমার পেজে অ্যান্ড আমার কি বলবো হ্যান্ডেলে যখন খোঁজ করছিলাম, তখন বারবার একটা জিনিসই আসছিল যে খেলা কবে, কখন, কোথায়। কেউ ক্লিয়ার ছিল না যে বাংলাদেশের ম্যাচটা কখন। বিসিবিতে মিরপুরে যেই ম্যাচ চলছে, যেই আনলিমিটেড টেস্ট ম্যাচ চলছে, দিনের আলোয় শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত চলে, তাতে আমাদের এই টি-20 যেন হারিয়ে গেছে কালের গহ্বরে। শেষ পর্যন্ত খেলাকে আবারও স্পটলাইটে নিয়ে আনলেন আমাদের 2-3 ক্রিকেটার। দুজন বলছিলাম কারণ দুজন 50 মেরেছেন। স্পটলাইটে নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশকে অভাবনীয় ফল থেকে বাঁচিয়ে শেষ পর্যন্ত জয়ের বন্দরে ফেরানোর ক্ষেত্রে যিনি শেষ মুহূর্তে রোলটা প্লে করেছেন, স্নায়ুক্ষয়ী মুহূর্তে ছক্কা মেরেছেন টানা দুটা। সবাই যখন তাকে আরো একবার লর্ড বলে ডাকার প্রিপারেশন নিচ্ছিল, যখন বিভিন্ন স্পোর্টস যে পেজেস গুলো রয়েছে সেগুলোতে নতুন করে সবাই কার্ড তৈরি করছিল, জাস্ট প্রেস অর পোস্ট বাটনটায় আঙুল দিয়ে রেখেছিল, লর্ড সোহান কি করলেন? সেই সোহান আমার স্পটলাইটের 3 নম্বর ক্রিকেটার। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, এই দুইজনের কেন যেন ওপেনিং পার্টনারশিপ হচ্ছিল না। এই দুজন দলে থাকলেও কেউ কখনো ওয়ান ডাউনে নামছেন। সাইফ হাসান ওপেনিং স্লটের আমার রেগুলার ক্রিকেটার। যখন এই প্রিভিউ নিয়ে আলোচনা করছিলাম তখনও সাইফ ছিলেন রেগুলার ওপেনিং স্লটের ক্রিকেটার হিসেবে। আজকে ঘটনা উল্টো ঘটলো। সেই দুজন, যেই দুজনকে আমরা তামিম পরবর্তী সময়ে নতুন করে পেয়েছিলাম, যেই দুজনকে কেন্দ্র করে আমাদের সবচেয়ে বেশি আশা সঞ্চারিত হয়েছিল যে আমরা ক্রিকেটার পাচ্ছি না, ওপেনিং এ কে খেলবে, হায় হায় অবস্থা, সেই দুজন আবারও ওপেনিং স্লটে ওপেনিং এ খেলার সুযোগ পেলেন। 150 পেরোনো স্কোর যখন বাংলাদেশকে চেস করতে হবে। 73 রানে 5 উইকেট হারানো আফগানিস্তান শেষ পর্যন্ত 150 পেরিয়েছে বাংলাদেশের স্লগ ওভারে বাজে বোলিং এর কারণে। 18তম ওভারে যখন তাসকিন 22টা রান দিয়ে দিলেন, তখন 150-র ম্যাজিক ফিগারে আফগানরা চলে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। বাংলাদেশও সেই 150 পেরিয়ে যাবে উইথ কমফোর্টেবল সিচুয়েশন, সেটা নিয়েও কোনো ধরনের ডাউট ছিল না। কিন্তু সেই ডাউট তো বাংলাদেশ ক্রিয়েট করবেই। 9 রানের মধ্যে 6 উইকেট নেই। এই যে 9-6-এর খেলা, 9-6-এর খেলা যখন চলছিল, 6 জন ব্যাটার নেই, সাথে রিভিউ নেই। আমাদের প্রিয় ক্যাপ্টেন জাকের আলী অনিক, তিনি আরো একবার ফেল করেছেন। এবং বাংলাদেশ যেহেতু জিতেছে, জাকের আলী অনিকের সকল ধরনের ব্যর্থতা থেকে তিনি মুক্ত হয়ে গেছেন। এমন একটা সিচুয়েশন যখন রশিদ খানের বল যেন চোখে দেখছিলেন না। নূর আর রশিদের যখন ওভার শেষ হয়ে গেল, 16তম ওভারের পর যখন তাদের আর ওভার নেই, ঠিক তখন মনে হচ্ছিল যে সোহান হয়তো ম্যাচটা জিতিয়ে দেবেন। সেই সোহান অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। আপনারা প্রায় বলেন না, তোমার সোহান কি করেছে, আপনার সোহান কি করলো? সেই সোহান আজকে বাংলাদেশকে 176 স্ট্রাইক রেটে ব্যাট করে ম্যাচ জিতিয়েছে। যেই সিচুয়েশনে বাংলাদেশের 9 রানের মধ্যে 109 থেকে 118 6 জন ব্যাটার আউট হয়ে গেছে। সেই 6 জন ব্যাটার কারা? তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক। নামগুলো একবার ফিল করে দেখুন। এই 6 জন ব্যাটার যখন আপনার উইকেটে থাকে না, যখন আউট হয়ে যায়, রশিদ খানের বলে একটার পর একটা উইকেট পড়ছে, একটার পর একটা ভুলভাল রিভিউ নিয়ে শেষ পর্যন্ত তানজিম সাকিবের জন্য আমরা রিভিউ যখন রাখলাম না, যখন বাংলাদেশ 109 বিনা উইকেটে থেকে, মানে কি বলবো, যে 6 ওভারে 50 পেরোনো বাংলাদেশ, 11 ওভারে 100 পেরোনো বাংলাদেশ যখন পরাজয়ের ক্ষণ গুনছিল, ঠিক তখন নুরুল হাসান সোহান তার আনঅর্থোডক্স শট খেলে বাংলাদেশকে জিতিয়ে দিলেন। সবশেষ 4টা ইনিংস সোহান যেটাই খেলেছেন, এই 4 ইনিংসের মধ্যে সোহান আউট হয়েছেন একটায়। এই 4 ইনিংসের মধ্যে সোহানের 175+ স্ট্রাইক রেটে ব্যাট করা 3টা ইনিংসে, 2টায় 200+ স্ট্রাইক রেট। আজকের ম্যাচে যেই সিচুয়েশনে সোহান ব্যাট করেছেন, যে সার্কামস্টেন্সে তাকে খেলানো হয়েছে, তাওহিদ হৃদয়কে ড্রপ করে বা নেই তিনি, খেয়াল করে দেখুন, তাওহিদ হৃদয় নেই, হৃদয়ের জায়গায় সোহান। এটা তো আমরা কেউ মানতেই পারতাম না আজকে যদি বাংলাদেশ ফেল করতো, জিততে না পারতো। সেই সোহান হৃদয়ে জয় করে নিলেন। হৃদয়ের না থাকা ম্যাচে
দারুণ দারুণ সব শট খেলে। বাংলাদেশ এই জয়টা যে পেয়েছে এটাতে এক্সাইটেড হবার জায়গা রয়েছে। কেন রয়েছে? দেখুন, টানা 2 ম্যাচ হেরেছে, ফাইনালে যেতে পারে নাই, এশিয়ার 2 নম্বর দলকে প্রথম ম্যাচে এসে সিরিজের হারিয়ে দেয়া, যেই ম্যাচে এমন একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল যখন মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো 10 উইকেটেও জিততে পারে, এমন একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল যখন মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচটায় অন্তত 20 রানে হারতে পারে, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যখন আমি এই কনটেক্সটে আমার আজকের কন্টেন্টটা বানাবো কি বানাবো না বিরক্তির কারণে দ্বিধান্বিত হয়ে পড়েছিলাম। ঠিক তখন বাংলাদেশ ম্যাচটা জিতেছে। ঠিক তখন বাংলাদেশ এই ম্যাচ জিতেছে যখন আমরা মোটামুটি ফেসবুকে বাংলাদেশকে পচিয়ে, সোহানদেরকে গালি দিয়ে, জাকের আলীর ফালতু ব্যাটিং নিয়ে নতুন করে গবেষণাপত্র লেখার জন্য প্রিপারেশন নিয়েছি। ঠিক তখন বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে। বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে ঠিক তখন যখন এরকম সিচুয়েশনস গুলো এলেই বাংলাদেশ হেরে যায়, ঠিক তখন। সো এই জয়টা আই থিঙ্ক ইটস আ ভেরি স্পেশাল উইন ফর আওয়ার কান্ট্রি, ফর বাংলাদেশ ক্রিকেট। একই সাথে আন্ডার প্রেসার কিভাবে ম্যাচ বের করতে হয়, আন্ডার প্রেসার কিভাবে, শারজা তো হচ্ছে আফগানিস্তান ক্রিকেটারদের একদম ঘরবাড়ি। আমরা দেখি না যে বিভিন্ন সময় মোহাম্মদ নাবিরা তাদের মার্সিডিজে চড়ে বাসা থেকে আসেন, গাড়িটা লক করে দিয়ে চলে আসেন, পেছনে কিটব্যাগ, তারপরে হচ্ছে ড্রেস চেঞ্জ করে প্যাড আপ করে মাঠে নেমে পড়েন। মানে ব্যাপারটা এরকম। মিরপুরে আমাদের যেমন থাকেন নানা ক্রিকেটার, আফগানিস্তানটা যেন তাদের জন্য, আফগানিস্তানদের জন্য যেন শারজা হচ্ছে সেখানকার মিরপুর। সো ওই জায়গাটায় এই জয়টা আমার কাছে মনে হয় ইন্সপায়ারিং। একই সাথে আন্ডার প্রেসার জয়টা ইন্সপায়ারিং। একই সাথে আফগানিস্তানের মতো একটা দলকে টানা 2 ম্যাচে বাংলাদেশ খারাপ করেছে, আবার আফগানিস্তানের বিপক্ষে সবশেষ 2 দেখায় টানা 2 ম্যাচে বাংলাদেশ জিতেছে, এটাও কিন্তু আমার কাছে মনে হয় যথেষ্ট ইন্সপায়ারিং। আজকের ম্যাচে অনিন্দ সুন্দর ব্যাটিং আমরা দেখেছি, 100+ পার্টনারশিপ ওপেনিং আমরা দেখেছি, 34 বলে তামিমের 50 দেখেছি, 35 বলে ইমনের 50 আমরা দেখেছি, মাঝখানে উইকেট পতন আমরা দেখেছি, এবং শেষে গিয়ে যাকে নিয়ে মোটামুটি আরো একবার তির্যক আলোচনা করার প্রিপারেশন নিয়েছিলাম তার ব্যাটিং ঝড় আমরা দেখেছি। উইকেটে গিয়ে কেমন ছটফট করেন, সামনে যান পেছনে যান, আজকে ওই শটগুলোই বাংলাদেশকে আলটিমেটলি জয়ের বন্দরে ভিড়িয়েছে। শেষ 2 ওভারে যখন 16 রান প্রয়োজন, তখন যদি একটা উইকেট পড়ে যেত এই অসাধারণ জয়টা হয়তো বাংলাদেশ পেত না, অথবা যেভাবে রিভিউ নষ্ট করে বাংলাদেশের 12টা বাজিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিকরা, বাংলাদেশ হয়তো এই জয়টা পেত না। তারপরও কথা থেকে যায়, এই দলে জাকের ছাড়া আর কেউ কি ক্যাপ্টেন্সি করার যোগ্য না? যদি তিনি ফুল টাইম ক্যাপ্টেন না হন তাহলে হোয়াই নট দ্যাট ক্যাপ্টেন ইজ নুরুল হাসান সোহান। বিপিএল এ ক্যাপ্টেন্সি করা, আন্ডার প্রেসার সিচুয়েশনে ব্যাটিং করা, অসাধারণ কিপিং করা, গ্লোবাল সুপার লিগে দলকে চ্যাম্পিয়ন করা, তারপরের আসরে রানার্স আপ করা, নুরুল হাসান সোহান একসময় ধানমন্ডি ক্লাবকে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করেছেন পর্যন্ত, সেই ক্রিকেটারকে রেখে, সরিয়ে রেখে, দূরে রেখে, চান্সের বাইরে, 11-এর বাইরে রাখার চেষ্টা করে আমরা যার হাতে ক্যাপ্টেন্সি আর্মব্যান্ড তুলে দেই, এই যে কনস্পিরেসি গুলো চলে, নেপোটিজম গুলো চলে ন্যাশনাল টিমে, এটা আসলে কতটুকু হেলদি প্র্যাকটিস? স্নায়ুক্ষয়ী ম্যাচ শেষে স্বস্তি আছে ঠিকই, তবে জাকেরের অস্বস্তি কিন্তু আমাদের বয়ে বেড়াবে আরো বহুদিন। সবাই ভালো থাকবেন। সোহানের জন্য কেন চিৎকার করি, চিল্লাই, বুঝতে পেরেছেন তো? টেক কেয়ার।